আচ্ছা, অনাদি কুমার কুণ্ডু 1972 সালে এই কলেজে যোগ দিয়েছিলেন। 2008 সালে চাকরি শেষ করেছিলেন। দীর্ঘ সময় 36 বছরের সময়, এই সময় জুড়ে তিনি তার নিজের যে অভিজ্ঞতা হয়েছে এবং তিনি যা করেছেন, অত্যন্ত কীর্তিময় তার গোটা সময়টা, অত্যন্ত ব্যস্ত সময় কেটেছে কলেজে তার, সে নিয়ে উনি একটু বলবেন। আসানসোল গার্লস কলেজের নাম উনি শুধু আসানসোল নয়, বর্ধমান জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছিলেন। অধ্যাপক সংস্থার একজন অন্যতম নেতা হয়ে উঠেছিলেন রাজ্য স্তরের। তো অনাদিদার একটু কথা আমরা শুনে নেব সামান্য। আসলে 1972 সালে 5ই এপ্রিল আমি এই কলেজে জয়েন করি। তো এই কলেজে আমার চাকরি বোধহয় প্রিডেস্টাইন্ড, কারণ আমার যখন অন্নপ্রাশন হয়েছে ঠিক সেই সময়ে 1 মাসের মধ্যে আসানসোল গার্লস কলেজ স্থাপিত হলো। আমি এই কলেজে দরখাস্ত করিনি চাকরির জন্য। বর্ধমান ইউনিভার্সিটির একটা এমপ্লয়মেন্ট ব্যুরো ছিল, ওরা আমার নাম রেকমেন্ড করে পাঠিয়েছিল আসানসোল গার্লস কলেজের কেমিস্ট্রির অধ্যাপক পদের ইন্টারভিউয়ের জন্য। তো ইন্টারভিউয়ের পরে সময় কেটে গেছে। ইন্টারভিউ হয়েছিল 22শে ফেব্রুয়ারি 1972। তো এর মধ্যে আমি তখন অ্যাকচুয়ালি এই কলেজের চাকরিটা ছিল আমার 5th এমপ্লয়মেন্ট। তার আগে 4টে স্কুল এবং আরেকটা কলেজ, সেই কলেজে চাকরি করতাম। সেই কলেজ থেকে, সেটা ছিল আরামবাগের কাছে, বিধানচন্দ্র রায়ের বাবা মায়ের নামে অঘোরকামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়। সেখান থেকে সপ্তাহান্তে বাড়ি যেতাম। বাড়ি গিয়ে দেখলাম একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার নামে গেছে, জয়েন অন 5th এপ্রিল সাব, আর কিছু ছিল না। তো আমার পাড়াতে তখন বসবাস করতেন এই কলেজেরই প্রাক্তন অধ্যাপিকা শিখা লাহিড়ী। তো শিখা লাহিড়ীর কাছে গেলাম, আমাদের পাড়ার বলেই। শিখাদি এবং ওনার হাজব্যান্ড, উনি ছিলেন বিবেকানন্দ কলেজের, বর্ধমান বিবেকানন্দ। ওরা বললেন কলেজটা খুব ভালো, তুমি অবশ্যই জয়েন করো। আমি যথারীতি এখানে আসলাম। 4th এপ্রিল এসে দীপকমণি মুখার্জি, আমার সিনিয়র ফ্রেন্ড, ওনার বাড়িতে রাত্রি কাটিয়ে পরের দিন সকালবেলা 10টায় এসে উপস্থিত হলাম। প্রথমেই দেখা হলো বীরেনবাবুর সঙ্গে। অ্যাকচুয়ালি বীরেনবাবু অনেকটা এক্লিপসড ছিলেন, গ্রহণে ঢাকা পড়ে গেছিলেন। কিন্তু বীরেনবাবু ছিলেন অ্যাকচুয়ালি কলেজটার ডিফ্যাক্টো প্রিন্সিপাল। কেন বলছি না, পরবর্তীকালে রেওয়াজ হলো যে প্রিন্সিপাল যিনি, তিনি সরকারি কাজকর্ম সামলাবেন, ইউনিভার্সিটির সাথে করসপন্ডেন্স করবেন, আর ভাইস প্রিন্সিপাল কলেজের মধ্যকার অ্যাডমিনিস্ট্রেশন, পড়াশোনা, ক্লাস কীরকম হচ্ছে সেগুলো দেখাশোনা করবেন। অঞ্জলিদি কিন্তু এই ব্যাপারটার সবচেয়ে গুরুত্ব দিতেন, ক্লাস হওয়া না হওয়া। এবং আমার মনে পড়ে একটা দিন, আমি সেই সময়টা বর্ধমান থেকে যাতায়াত করতাম। তো আমি কলেজে ঢুকেছি, ঢুকতে একটু দেরি হয়েছে, আমার 10:45-এ ক্লাস ছিল। আমি কলেজে ঢুকে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ঘরে ঢুকবো, অঞ্জলিদির ঘর সামনে পেরিয়ে হঠাৎ অঞ্জলিদি ছুটে এলেন, অনাদিবাবু আজকে 10:55 বেজে গেছে, আপনি একটা ক্যাজুয়াল লিভ অ্যাপ্লিকেশন করে দেবেন। ঠিক আছে, তা আমি বাকি ক্লাসগুলো করতে পারবো তো? বলে হ্যাঁ, আপনি এই ক্লাসটাও করতে পারেন। তো যা হোক, আমি সেই ক্লাস থেকে দিনের শেষ পর্যন্ত ক্লাস করলাম। তখন কলেজের নিয়মকানুন এই রকমই করা ছিল। আর অঞ্জলিদির অ্যাডমিনিস্ট্রেশনে কলেজের নিয়মকানুন এই রকমই ছিল যে তোমাকে আসতে হবে সকালে, বাড়ি ফিরবে বিকেলে, 4:45 পর্যন্ত ক্লাস ছিল
আমাদের। এনিওয়ে, তো এক সময় আমি অঞ্জলিদির সঙ্গে তখন কিছু ব্যাপার নিয়ে আমার একটু বিরোধ হয়েছে। বিরোধটা অন্য কিছু নয়, আমি অধ্যাপক আন্দোলনের মধ্যে ছিলাম। ইনফ্যাক্ট প্রথম এই কলেজে শিক্ষক আন্দোলনের ধ্বজা যিনি উড়িয়েছিলেন তিনি হচ্ছেন বাংলার প্রফেসর ছিলেন সুলেখা মল্লিক, যার কথা একটু আগেই আমাদের আমাদের এক্স স্টুডেন্টসরা বলছিলেন। তো সেই সুলেখাদি, কল্পনাদি, মিলিদি এবং আরও কিছু মহিলা, তারা 1969-এ একটা স্ট্রাইক হয়েছিল, অল বেঙ্গল, আমি ছোট করে নিচ্ছি, অল বেঙ্গল স্ট্রাইক হয়েছিল। সেই স্ট্রাইকের জন্য ওরা কলেজের গেটে স্কোয়াটিং করছেন। বাইরে থেকে বিবি কলেজ থেকে অব্যয়বাবু এবং মণিবাবু, মণি বোস বিবি কলেজের, হ্যাঁ, মণি বোস, এরা দুজনে ওয়েব টিউটার নেতৃত্বে ছিলেন। ওরা এসেছেন, কিন্তু অঞ্জলিদির যেহেতু কলেজটা ওনার একমাত্র উদ্দেশ্য, শিক্ষকদের আন্দোলন ওনার কাছে গুরুত্বপূর্ণ ছিল না। ওরা শুয়ে পড়েছেন, উনি টপকে 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 কলেজে ঢুকে পড়লেন। তো যাই হোক, পরে যখন ওরা বিদ্রোহের বলতে পারেন স্ফুলিঙ্গটা সৃষ্টি করেছিলেন। পরবর্তীকালে আমি আমাদের শিক্ষক সমিতির আন্দোলনের সব কিছুতে আমি পার্টিসিপেট করতাম। তখন আমাদের মাইনে ছিল বেসিক পে 300 টাকা থেকে শুরু, 800 পর্যন্ত, এবং ডিএ ছিল 158 টাকা। কীরকম দিন ছিল, আমি কলেজ চাকরি ঢুকে একটা বাটার জুতো কিনেছিলাম 94 টাকা 95 পয়সা দাম দিয়ে। 1.5 বছরের মাথায় জুতোটা ছিঁড়ে গেছে। অঞ্জলিতে একদিন বললেন, অদিবাবু আপনার জুতোটা ছিঁড়ে গেছে। আমি হ্যাঁ দিদি, আমি দেখেছি, আমার কাছে এখন টাকা নেই, দেখি পরের মাসে কিনে নেব। তা এই হার্ডশিপের মধ্যে তখন অধ্যাপকদের কাটাতে হলো। ক্লাস করার ব্যাপারে আমি ঢুকেছি যখন, ফার্স্ট ব্যাচ, আমার যদ্দূর মনে আছে একটি মেয়ের নাম মনে আছে, লায়লা ভট্টাচার্য। পরে আসানসোলে এসে গান বাজনা করে খুব খ্যাতি লাভ করেছিল। ওরা বাবা ছিলেন কমিউনিস্ট পার্টির লিডার অজিত ভট্টাচার্য। এনিওয়ে, লায়লা অ্যান্ড আদার্স, ওরা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিল। ওদেরকে আমরা পুরোটা পাইনি। পুরোটা পেয়েছিলাম যাকে, সেই ব্যাচে ছিল উত্তরা রায়। উত্তরা রায়ের বাবা ছিলেন ডক্টর AK রায়, যার নামে ডাক্তারখানা স্টপ দিয়ে বানপুর রোডে, যেটা রাধানগর মাঠ বলে, ওইখানটায় একটা স্টপ ছিল উত্তরার বাবার ডাক্তারখানা অনুযায়ী। আর ছিলেন ডক্টর GR মিত্রর মেয়ে সুতপা মিত্র। এই দুজনে ছিল ভেরি ব্রাইট। উত্তরা 1 নম্বর, আর ক্লোজলি ফলোয়িং সুতপা 2 নম্বর। পরে আমি সুতপার ভাই পার্থ, যে ডক্টর GR মিত্র ছেলে, ওর কাছে শুনেছি, বললো, অনিদা খুব আনফর্চুনেট ব্যাপার, দিদির গ্র্যাজুয়েশনটা হয়নি। কেন হলো না? না, এখান থেকে বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে ভর্তি হলো ধানবাদ স্কুল অফ মাইন্সে, সেখান থেকে ওর হাজব্যান্ড চলে গেল ইংল্যান্ডে, এখান থেকে কেমিস্ট্রিতে পড়তো, ওখানে গেল ফিজিক্স অনার্স, সেখান থেকে ইংল্যান্ডে গিয়ে ভর্তি হলো MBBS। ওর যখন MBBS ফাইনাল ইয়ার, ওর হাজব্যান্ড ঠিক করলো দেশে ফিরে আসবে। ওর হাজব্যান্ড দেশে ফিরে এলো, কিপিং MBBS ইনকমপ্লিট, সি রিটার্ন টু ইন্ডিয়া। আর ছিল স্বপ্না ভট্টাচার্য, পরবর্তীকালে BC কলেজে অধ্যাপিকা হয়েছিলেন। তো কীরকম ক্লাস হতো একটা বলি, এটা গুরুত্বপূর্ণ এই জন্য, আমাদের অনার্সের ক্লাস, আমাদের কলেজটার একটাই ছিল 45 মিনিটের অনার্সের ক্লাস। অন্য কলেজে আমরা পড়ে এসেছিলাম 1.5 ঘন্টা। তো যাই হোক, আমি অনার্সের ক্লাসে ঢুকেছি। সুতপা এবং উত্তরা, দে আর ভেরি মাচ অ্যাটেন্টিভ, ওরা প্রশ্ন করত।
আমি ক্লাস নিচ্ছি, আমার খেয়ালও নেই। হঠাৎ দেখি কলেজের আমাদের এই রুমটা 1 নম্বর রুম ছিল তখন, খটখট ধাক্কা, বীরেনবাবু ঢুকলেন। তা আমি বেরিয়ে আসলাম, মানে কি স্যার, হ্যাঁ তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই, কটা বাজছে জানো? 4:40। মানে 1:45 ঢুকেছি, 4:40 বাজছে। বললো শোনো অঞ্জলি রায় বলতেন, অঞ্জলি রায় এখনই বেরিয়ে যাবেন, তুমি তাড়াতাড়ি ক্লাস শেষ করো। আমি ঠিক আছে স্যার, এখানেই শেষ করলাম। ওদেরকে বললাম আমি পরের দিন ক্লাস নেব। তাহলে কলেজের ক্লাসের সিনসিয়ারিটিটা কীরকম ছিল এখান থেকে বুঝতে পারছেন। ছাত্রীদের যে কোনো প্রবলেম, ছাত্রীরা দে ওয়ার অ্যাট লিবার্টি, যখন খুশি প্রশ্ন করায়। প্রথম দিকে ছিল তো এই রকম, তার পরবর্তীকালে আমাদের উত্তরা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো উইথ রেকর্ড মার্কস। আসানসোল গার্লস কলেজ সেই বর্ধমান ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তার আগে সুমিতা চক্রবর্তী হয়েছিলেন বাংলায়, আর তারপরে উত্তরায় ফ্রম আসানসোল গার্লস কলেজ। আনফর্চুনেটলি উত্তরা বছর 15 আগে একবার দেখা হয়েছিল, এসছিল দেখা করতে। আর উত্তরা কী করছো? বললো স্যার, বলতে লজ্জা করছে স্যার, আমি একজন হাউসওয়াইফ। আমার শ্বশুরবাড়িতে ওরা প্রচুর টাকা পয়সার মালিক, ওরা সব কোম্পানির মালিক, ওরা চায় না বাড়ির বউ চাকরি করো। তো যাই হোক, এটা চললো। এরপরে আমি টিচার যেমন একদিকে ক্লাসের ব্যাপারে কোনো ফাঁকি ছিল না। হ্যাঁ, ছোটো করে দিচ্ছি, ক্লাসের ব্যাপারে কোনো ফাঁকি দেওয়ার জায়গা ছিল না। কারণ স্টুডেন্টরা আমাকে জিজ্ঞেস করবে এই প্রবলেম হয়েছে স্যার, এটার কি উত্তর হবে। আমি করতাম যেটা, একটা টেক্সট বুক, সেটা সবাইকে করতে হবে, তারপরে 3-4টে রেফারেন্স বুক, ক্যালকাটা, বারোয়ার, বিদ্যাসাগর তখনও হয়নি, বিশ্বভারতী, এই 3টে ইউনিভার্সিটির কল্যাণীর প্রশ্ন পাওয়া যেত না, এদের প্রশ্নগুলো প্রশ্ন উত্তর করিয়ে শেষ করতাম। এবার টিচার মুভমেন্টে আমি প্রথম গেলাম এখান থেকে ওয়েব টিউটার কনফারেন্স 1972 সালে, 73-এর সেপ্টেম্বরে শ্রীরামপুর কলেজে হলো। নুরুল হাসান তখন ছিলেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী, আর নুরুল হাসান ঘটনাচক্রে একসময় সিপিআই করতেন এবং ওনার লিডার ছিলেন অমিয় দাশগুপ্ত। তো অমিয় দাশগুপ্ত নুরুল হাসানের সঙ্গে কথা বলে ইন্দিরাজির সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করলেন। ইন্দিরাজি বললেন গিভ মি 72 আওয়ার্স টাইম। এবার পরের দিনে আমাদের জেনারেল বডি মিটিং হচ্ছে। অমিয় দাশগুপ্ত এসে বললেন যে প্রাইম মিনিস্টার আমাকে 72 ঘন্টা সময় চেয়েছেন, আমি মনে করি এই সময়টা দেওয়া উচিত এবং আন্দোলনটা এখানে শেষ করে আমাদের দরকার হলে নতুন করে আন্দোলন করা উচিত। কিন্তু একটা ভিন্ন ওপিনিয়ন হলো যে উই আর অন দ্য স্ট্রিটস, উই আর নট গোয়িং ব্যাক, উইল স্কোয়াট হেয়ার টিল আমি করে যাচ্ছি আসছি টিল আওয়ার গোল ইজ অ্যাচিভড। কিন্তু আলটিমেটলি ভোটে অমিয় দাশগুপ্ত যেটা বলেছিলেন আন্দোলন থেকে ওয়াইন্ড আপ করে সেটাই টিকলো, আমরা ফিরে আসছি। আসানসোল স্টেশন ঢুকলাম, কতদিন খবরের কাগজ পড়তে পাইনি, বাংলা কাগজ পড়তে পাইনি। আসানসোল স্টেশনে খবরের কাগজ কিনলাম। প্রথম পাতায় হেডলাইনে লেফট যে জায়গাটা প্রধান খবর থাকে, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন বেতনক্রম 700 থেকে 1600, 300-800 বদলে 700-1600, কোয়াইট আনথিঙ্কেবল ফর আস। তো যাই হোক, কিন্তু আমাদের নিয়ম ছিল এটা কেন্দ্রীয় সরকার রেকমেন্ডিং বডি, অ্যাকসেপ্টেন্সের দায়িত্ব স্টেট গভর্নমেন্টের উপরে। আবার স্টেট গভর্নমেন্টের কাছে আমাদের আবেদন নিবেদন, এবং ওই রাজভবনের সামনে স্প্ল্যানেড ইস্টে আমাদের সারারাত্রি অবস্থান, সেই ট্রামের মধ্যে বসে থাকা। মাঝখানে খবর আসলো যে সিদ্ধার্থ রায় বলেছেন, আমাদের তৎকালীন লিডার এমপি ছিলেন দিলীপ চক্রবর্তী সোশ্যালিস্ট পার্টি থেকে, তাকে বলেছেন যে আমি এটা মেনে নিচ্ছি এবং আগামীকাল আমার
পরশুর মধ্যে আমার অর্ডার বেরিয়ে যাবে। ওনার চিঠিটা লিখেছিলেন, সতীন্দ্রদা অ্যাকসেপ্টিং ইয়োর পে স্কেল, ইয়োর্স ফেথফুলি সিদ্ধার্থ শঙ্কর রায়। তখন একটা প্রশ্ন হলো, পার্সোনাল চিঠি কেন হবে? তো যাই হোক, সেসব অতিক্রম করে আলটিমেটলি স্কেলটা আসলো এবং তারপরে যা কিছু হলো টলো। তো কলেজের আন্দোলনের যে স্ফুলিঙ্গটা সৃষ্টি করেছিলেন সুলেখা মল্লিকের সময়, সেই আন্দোলনের রেস ধরে আমি যেহেতু আন্দোলনের মধ্যে ছিলাম, তো একটু অঞ্জলিদির কুনজরে পড়ে গেলাম। নিয়ে তখন কলেজের গভর্নিং বডি ইলেকশন হতো। আগে পর্যন্ত ইলেকশনের কোনো নোটিফিকেশন বেরোতো না। অঞ্জলিদি নোটিশ দিতেন বিকেলবেলায়, তার পরের দিন সকালে নমিনেশন হয়ে যেত। দুজন লোক, বীরেনবাবু আর কেকা দাস। সেই প্রথম ইলেকশন হলো। ইলেকশনে একদিকে দাঁড়ালেন সুরিতবাবু, বীরেনবাবু এবং থার্ড দাঁড়ালেন কল্পনা বসু। সুরিতবাবু এবং কল্পনা বসু জিতে গেলেন। তারপর থেকে আন্দোলন 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 চলতেই থাকলো। আমিও ক্রমাগত আমার আন্দোলনের লিডারশিপে চলে আসলাম। ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সিকিউটিভ কমিটির মেম্বার হলাম, ওয়েবকিউটার। তার পরবর্তীকালে বর্ধমান ইউনিভার্সিটির এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বার হলাম। এবং তখন এই কলেজটা যেখানেই হতো, মানে ওয়েস্ট বেঙ্গলের যেখানে যখন কনফারেন্সে গেছি, অনদিদার কলেজ, অনদিবাবুর কলেজ, আসানসোল গার্লস কলেজ, এবং আসানসোল গার্লস কলেজের লোক হিসাবে আমাকে এই কলেজের এক্স টিচার অন্য কলেজে চলে গেছেন, ওই ফোন করছেন, অনদিদা আপনাকে ভোট দিলাম, আপনার নাম দেখলাম ব্যালট পেপারে। তো যাই হোক, এই করে করে আন্দোলন 2004 সালে আমি বর্ধমান ইউনিভার্সিটি এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার হলাম। এবং তারপর থেকে ইউনিভার্সিটির জন্য গঠনমূলক প্রস্তাব অনেক রেখেছি, সবগুলো অ্যাকসেপ্টেড হয়নি। যেগুলো অ্যাকসেপ্টেড হয়েছিল ভালো, কিন্তু সব কাজ করতে পারিনি। তার মধ্যে একটা অন্যায়কেও সাপোর্ট করেছিলাম, মানে অন্যায়টার প্রতিবাদ করতে পারিনি। সেটা হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিজিক্সের একজন প্রফেসর ছিলেন ডক্টর গোপালচন্দ্র ভর। তিনি রিএমপ্লয়মেন্ট দরখাস্ত করেছিলেন। তার রিএমপ্লয়মেন্টটা বর্ধমান ইউনিভার্সিটি রিজেক্ট করেছিল উইদাউট এনি ভ্যালিড গ্রাউন্ড। সেটার প্রতিবাদ করে আমি বেরিয়ে আসতে পারিনি মিটিং থেকে। এটা আমাকে এখনও পীড়া দেয়। তারপরে তো মোটামুটিভাবে কলেজের অন্য সমস্ত কাজ আমি সামলাতাম, ফাইন্যান্স অ্যান্ড কলেজের ডেভেলপমেন্ট। কলেজের ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রথম আমার মাথায় আসলো, তখন 50th ইয়ার হচ্ছে, হ্যাঁ শেষ করে এনেছি। সুহৃদবাবু তখন টিচার ইনচার্জ, আমাদের প্রিন্সিপাল, আমাদের প্রেসিডেন্ট গৌতমবাবুর ইচ্ছা ছিল না সুহৃদবাবু হন। আমি বললাম না না গৌতমবাবু, এটা হয় না, সুহৃদবাবু নিয়ম অনুযায়ী টিচার ইনচার্জ হওয়ার কথা, ওনাকে করতেই হবে। তো যাই হোক, সুহৃদবাবু টিচার ইনচার্জ। 50th অ্যানিভার্সারি হচ্ছে। বিলাসীবালা মল্লিক, বিলাসীবালা সহিস, তিনি ছিলেন তখন বন দপ্তরের মন্ত্রী। বিলাসীবালাকে ইনভাইট করা হলো। নিয়ে আমি পার্সোনালি কথা বলে, বিলাসী আমার ডাইরেক্ট ছাত্রী ছিল, ওকে বললাম বিলাসী কলেজকে কিছু টাকা দিতে হবে। বললো স্যার আপনি এই স্টেজে এসে মাইকে আপনি আমাকে রিকোয়েস্ট করুন, আমি করে দিচ্ছি। তো স্টেজে এসে রিকোয়েস্ট করলাম, উনি বললেন আমি করে দেবো। সেই টাকা থেকে এই কলেজের ক্যান্টিন বিল্ডিং, এই ক্যান্টিন বিল্ডিং নাম দিলাম কি কটেজ হাট, এই গার্ডেন হাট নাম দিয়ে এটাকে করা হলো। আর গাছ লাগানোর মধ্যে যেগুলো মানে খুব রেয়ার গাছ, তার মধ্যে নাগকেশর গাছ এই সামনে আছে, আর নাগলিঙ্গম ওই জুলজির পিছনে ওইখানে নাগলিঙ্গম আছে, ক্যানন বলে। এবং এছাড়া আম গাছ, লিচু গাছ অজস্র। তার মধ্যে অশোক আসানসোলে পাওয়া যায় না, আমি দেখলাম অশোক গাছ লাগাতে হবে। তো গৌতম রায়চৌধুরী, তখন গৌতমের সাথে আসানসোলের সিপিএম লিডার অ্যানাদার অশোকের বিরোধ,
গৌতমবাবু বললেন যে অশোক লাগাবেন। আমি তো ওটা খেয়াল না করে বললাম হ্যাঁ অশোক গাছ নেই তো। তো এরকম আরও বহু গাছ লাগালাম। এবং আমি গত বছরে বলেছিলাম আরও কতগুলো নতুন গাছ লাগানোর কথা। তার মধ্যে একটা হচ্ছে হিজল। হঠাৎ হিজল কেন? আমি ফিরোজা বেগমের জীবনী পড়েছিলাম। তাতে ফিরোজা বেগম একসময় উনি কমল দাশগুপ্তকে বিয়ে করতে চেয়েছিলেন। ওরা বাবা ছিলেন ফরিদপুরের জমিদার, বিয়ে দেবেন না ইন্টার রিলিজিয়ান। কমল দাশগুপ্ত তখনও রিলিজিয়ান চেঞ্জ করতে রাজি নয়। ওনাকে বন্দি করে রেখেছিলেন ওনার গাঁয়ের বাড়িতে। তা ফিরোজা লিখছেন, বড় গাছের দোলনায় আমি দুলতাম এবং আমার পাগুলো পুকুর পাড় ছাড়িয়ে মাঠের মধ্যে চলে যেত, যেখানে একটা হিজল গাছ ছিল। সেই হিজল গাছের রেণু আমার পায়ে লাগতো, আমার খুব ভালো লাগতো। সেই হিজল গাছ আমি এদেরকে বলেছিলাম। আরও 2-3টে গাছ এইখানে একটা লাগানো আছে, হিমঝুড়ি। এটাও অনেক কষ্ট করে নিজে হাতে লাগিয়েছিলাম। আর তারপরে কাঞ্চন এবং অমলতাস, জারুল, এই গাছগুলো লাগাবার জন্য আমি ভবিষ্যতে যারা টিচাররা থাকবেন তাদেরকে অনুরোধ করছি। আর কলেজের একটা কথা শুধু বলি, যখন কলেজের কনস্ট্রাকশন করছি এত বিল্ডিং, অব্যয়বাবু বিবি কলেজের প্রফেসর, হিস্টোরিয়ান, কেমন ভালো ক্লাস টিচার ছিলেন আমি জানি না, কিন্তু হিস্ট্রি অ্যানালিসিস করার একটা দুর্দান্ত ক্ষমতা ছিল। উনি বললেন, অনাদি তুমি কি জানো প্লেগ হওয়ার পরেতে ইংল্যান্ডের প্রত্যেকটা শহরে একটা করে প্লেগ হসপিটাল হলো। প্লেগ তো সেরে গেল, তারপরে কি করবে সেগুলো নিয়ে? সেগুলো হলো পুলিশ ব্যারাক। তোমার এই কলেজ তুমি যা করছো একদিন এটা পুলিশ ব্যারাকে পরিণত হবে। আমার ভয় হচ্ছে যেভাবে ভারতবর্ষে গোটা শিক্ষানীতি নেওয়া হয়েছে এবং পশ্চিমবাংলা বাধ্য হয়েছে সেই শিক্ষানীতিকে ফলো করতে, তাতে পড়াশোনার মানের অবনমন ঘটছে এবং প্র্যাকটিক্যালি পড়াশোনা হচ্ছে না। কারণ স্টুডেন্টরা পাশ করে করবে কি? আমরা জানতাম এমএসসি পাশ করলে একটা চাকরি পাবো, এখন কোনো ভবিষ্যৎ নেই। পড়াশোনার অবস্থা খুব খারাপ। যতই আমরা দাবি করি আসানসোল গার্লস কলেজ ভবিষ্যতে এক উজ্জ্বল জ্যোতিষ্কর মতো জ্বলতে থাকুক, কিন্তু ঘটনা হচ্ছে আগামী 15-20 বছরের মধ্যে গোটা ভারতবর্ষে গভর্নমেন্ট ফান্ডেড এডুকেশন এটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সুতরাং এখন যারা টিচার আছেন তাদেরকে আমার অনুরোধ, এরই মধ্যে যতটা চেষ্টা করা যায় ততটুকু চেষ্টা করে যাতে আসানসোল গার্লস কলেজ টিকে থাকে, যাতে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা টিকে থাকে, যাতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা টিকে থাকে, তার জন্য আন্দোলনে আপনারাও সবাই জয়েন করুন এবং স্টুডেন্টদেরকে অ্যাওয়্যার করুন। ধন্যবাদ। আমার তরফে অনেক বেশি বলা হয়ে গেল বোধ হয়।